সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে মেয়েটির নিথর দেহ, দবদবে সাদা ফর্সা মুখ, হাত পা নীলচে বর্ণ ধারণ করেছে। ফ্যানের দোলায় দুলছে তার পা দুটো নীরব নিশ্চল পানহীনভাবে। ঘরের এক পাশে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চা মেয়েটি ড্যাব ড্যাব করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না তার মাম কেন এমন অদ্ভুতভাবে ঝুলে আছে। ছোট্ট পায়ে হেঁটে সে এগিয়ে গেল মায়ের পা দুটো হালকা করে জাকিয়ে শিশু সুলভ কণ্ঠে বলল, মাম্মাম, তুমি ফ্যানের সাথে ঝুলা খেলছো কেন আমাকে রেখে? আমিও খেলবো মাম্মাম, আমাকে নাও মাম্মাম। ঘরে কোনো শব্দ হলো না, কোনো সাড়া এলো না তার মায়ের থেকে। মেয়েটি আবার ডাকলো, এবার গলায় একটু জেদি গলায়, অভিমান সহিত কণ্ঠে, মাম্মাম, তুমি কথা বলছো না কেন? মাম্মাম, ও মাম্মাম, কিছু বলো না। সময় গড়িয়ে যায়, তার মাম্মাম চুপি করে থাকে। ছোট্ট মেয়েটির চোখ ভিজে উঠে, তার ঠোঁট কাঁপতে শুরু করে। সে বুঝতে পারে না কেন তার ডাকের উত্তর কেউ দিচ্ছে না। হঠাৎ করে সে কেঁদে ফেলে, এক নিষ্পাপ অসহায় কান্না। ঠিক তখনই দরজাটা খুলে যায়। মেয়েটি পিছনে ফিরে তাকিয়ে বাবাকে দেখতে পায়। সে দৌড়ে গিয়ে তার কোলে ঝাঁপিয়ে পড়ে, ছোট্ট হাত দুটো শক্ত করে বাবার জামা আগড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, পাপা, মামা আমার সাথে রাগ করেছে, আমার সাথে কথা বলছে না। দেখো না পাপা। লোকটি মেয়েটিকে বুকে জড়িয়ে ধরেন। মেয়েটি তার বুকে মুখ লুকিয়ে হেঁকসি তুলে কাঁদতেই থাকে অনবরত। হঠাৎ এক কর্কশ কণ্ঠ বাতাসের সাথে ভেসে আসে, নোভা, এই নোভা, উঠছিস না কেন? সব কিছু যেন মুহূর্তে মিলিয়ে যায়। নোভা হঠাৎ চোখ খুলে লাফ দিয়ে বসে পড়ে। ঘামে ভেজা শরীর বুকে ধরফর করছে তার। রোজ এই একই স্বপ্ন, রোজ মানে রোজ। নোভা তার সৎ মায়ের দিকে এক পলক তাকায়। সে ভ্রু কুঁচকে চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে নোভার দিকে তাকিয়ে আছে। নোভা নিজের কপালের ঘাম মুছল। মহিলাটিকে পাশ কাটিয়ে সে ওয়াশরুমে চলে গেল। এখন সে কিছু বললেই তর্ক লেগে যাবে তার সৎ মায়ের সাথে, এইটা সে ভালো করেই জানে। তাই কোনোরূপ কথা না বলেই এসে চলে যায়। কিন্তু এতে মহিলাটি যেন আরও বিরক্ত হলো। ঘড়ির কাঁটায় ঠিক 10টা বাজে। নাস্তা শেষ করে নোভা নিজের ঘরে ফিরে আসে। আজ তার ভার্সিটিতে অ্যাডমিশনের দিন। আয়নার সামনে দাঁড়িয়ে সে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেয়। সোনালির সাথে হালকা বাদামি রঙের মিশেল এর চুড়িগুলো পিছনে তুলে পনিটেইল করে বাঁধা, নরম ঢেউ খেলানো চুলগুলো গাঢ় ছুঁয়ে নেমে আসে। সূর্যের আলোয় তার চুলে তো সোনালি আবার ঝিলমিল করে। তার পরনে অফ হোয়াইট রঙের একটি সিম্পল কুর্তি, বুকের কাছে হালকা শঙ্খ এমব্রয়ডারির কাজ করা। কুর্তির সঙ্গে সোজা কাটের বেইজ রঙের প্যান্ট, পায়ে হালকা বাদামি ফ্ল্যাট স্যান্ডেল, বাম কবজিতে একটি সাদামাটা ঘড়ি। সাজগোজ বলতে কিছুই নেই তার মুখে, তবু তার ঠোঁট স্বাভাবিকভাবেই গোলাপি, চোখ দুটো সোনালি আভা নিয়ে শান্তভাবে তাকিয়ে থাকে। তার ত্বক তার মায়ের মতোই একদম চকচকে ফর্সা, পরিষ্কার এবং কাচের মতোই স্বচ্ছ। নোভাকে দেখলে অনেকেরই প্রথমে মনে হয় সে কোনো বিদেশি হয়তো, বিশেষ করে তার ভিন্ন রঙের চুল আর চোখের কারণে বেশিরভাগ মানুষই তাকে বিদেশি ভেবে নেয়। এতে অবাক হওয়ার কিছু নেই। তার মা ছিলেন সুইডেনের নাগরিক। মায়ের সেই জিনগত ছাপ নোভার শরীরের জুড়ে স্পষ্ট হয়ে আছে। নোভা ঘরের ভেতর থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বাইরে বেরোলে মানুষের কৌতূহলী দৃষ্টি তাকে অস্বস্তিতে ফেলে। তবু সে কখনো নিজেকে রেখে রাখার প্রয়োজন মনে করেনি। ছোটবেলা থেকে সে নিজের মতো করে চলতে পছন্দ করে। সে স্বাধীন চেতা, নিজের সিদ্ধান্ত নিজে নিতে ভালোবাসে। এইটুকু স্বাধীনতাটা কিন্তু তার কাছে সহজে আসেনি। তার মা মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই তাকে দেখাশোনার অজুহাতে তার বাবা আরেকটি বিয়ে করেন। কিন্তু সেই মহিলা কোনোদিনই নোভার দেখাশোনা করেননি।
ছোট্ট বাচ্চা মেয়েটার গায়ে হাত তোলা তার কাছে ছিল একেবারে স্বাভাবিক বিষয়। যখন নোবার জীবনে একটু মায়ের মমতা দরকার ছিল, একটু ভালোবাসা, একটু আদর, তখন সে কাঁদতো। আর সেই কান্নায় বিরক্ত হয়ে মহিলাটি তার খাবার বন্ধ করে দিতেন। লাঠি, খুন্তি যা হাতের কাছে পেতেন তাই দিয়ে মারতেন। আর তার বাবা, সে তো আরও এক ধাপ এগিয়ে। কোনোদিন মেয়ের খোঁজ নেননি। তার সামনেই সেই মহিলা কতবার নোবাকে মেরেছে, অথচ তিনি কিছুই বলেননি। বরং কাঁদতে কাঁদতে নোবা যখন বাবার পায়ের কাছে লুটিয়ে পড়তো, তখন তিনি উল্টো পা দিয়ে লাথি মেরে তাকে সরিয়ে দিতেন। নোবার যাওয়ার কোনো জায়গা ছিল না, পালালেও কোথায় যাবে সে জানতো না। এভাবেই ধীরে ধীরে সে বড় হয়েছে। তার ভেতরে ধীরে ধীরে পরিবর্তন এসেছে। এখন সে আর কাঁদে না, তার শরীর সব সহ্য করতে শিখে গেছে। এখন আর কোনো আঘাতই তার গায়ে লাগে না। অনুভূতিগুলো অনেক আগেই জমে গিয়ে পাথর হয়ে গেছে। ভার্সিটি ক্যাম্পাসটা তখন বেশ জমজমাট। চারদিকে নতুন আর পুরনো ছাত্রছাত্রী ভিড়। কেউ দল বেঁধে গল্প করতে করতে হাঁটছে, কোথাও হাসির শব্দ, কোথাও আবার জোট বেঁধে গোল হয়ে বসে কিছু খাইলছে। কিন্তু নোভা সে কোলাহলের কোনো অংশেই ছিল না। সে ধীর পায়ে হাঁটছিল, চোখ জোড়া চারপাশে ঘুরছিল ঠিকই, কিন্তু ভিড় দেখা তার উদ্দেশ্য নয়। সে কাউকে খুঁজছিল, পরিচিত কোনো অবলম্বন, নতুন জায়গা, নতুন মানুষ, সব কিছু মিলিয়ে তার ভেতরে একটা অজানা অস্বস্তি কাজ করছিল। এই ভার্সিটিতে সে একেবারেই নতুন। কোথাও কোনো ভবন, কোনো দিক দিয়ে কোথাও যেতে হয়, সবই তার অচেনা। দিক ঠিক রাখতে রাখতে কখন যে ভুল পথে ঢুকে পড়েছে সেটা সে নিজেও টের পায়নি। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে জেন্ট টয়লেট। এক মুহূর্তের জন্য তার পা থেমে যায়, বুঝতে পারে জায়গাটা ভুল। নিজের ওপর হালকা বিরক্তি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার জন্য পিছনে ঘুরতেই সজোরে কারো সাথে ধাক্কা লেগে যায়। ছেলেটি আচমকা ভারসাম্য হারিয়ে দু কদম পিছিয়ে সরে যায়। নোভা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। ছেলেটির গায়ে কালো রঙের শার্ট, এলোমেলো চুলগুলো কাঁধ ছুঁই ছুঁই, এক হাতে কয়েক রকমের ব্রেসলেট, গলায় ঝুলছে চিকন শিকলের মতো একটা চেন, লম্বায় বেশ উঁচু। কিছুক্ষণ ছেলেটি নোভার দিকে তাকিয়ে থাকে নির্বাকভাবে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সে আপন মনে বিড়বিড় করে বলে ওঠে, পরি। নোভা ভ্রু কুঁচকে তাকায়। কিছু বললেন সে শান্ত স্বরে জিজ্ঞেস করে। ছেলেটি যেন তখনই নিজের মধ্যে ফিরে আসে। কয়েক সেকেন্ড নোভার চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ বন্ধুত্ব সুলভ ভঙ্গিতে হাত বাড়িয়ে দেয়। আমি আরশমান তাজওয়ার। আমার বাবা আহমাদ তাজওয়ার এই এলাকার বর্তমান চেয়ারম্যান। নোভা বাড়ানো হাতটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হাতের আঙুলগুলো ছেলেটার বেশ লম্বা লম্বা। সামান্য ইতস্ত করে সে হাত মেলায়। আমি নোভা। আরশের ঠোঁটের কোণে তখন একটা হালকা হাসি ফুটে উঠল। নোভা নামটা সে আবার বিড়বিড় করে পড়ল। একটু থেমে সে আবার বলে, তোমার পারমিশন থাকলে আমি কি তোমার একটা নতুন নাম দিতে পারি? নোভা অপ্রস্তুত হয়, তবু মুখে সামান্য হাসি ফুটে ওঠে। মাথা নেড়ে সম্মতি জানায় আরশ। নোভার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, পরি। আমি তোমাকে পরি বলেই ডাকবো, মাইন্ড করবে? নোভা কপালের পাশে থেকে চুল সরিয়ে নেয়। নামটা ভারী অদ্ভুত। আগে কখনো এমন নাম কেউ দেয়নি তাকে। অদ্ভুত হলেও অকারণে বিরক্ত লাগলো না, বরং কোথাও একটা অজানা মিষ্টতা লুকিয়ে আছে নামটার ভেতর। আরশ হঠাৎ হেসে প্রসঙ্গ পাল্টায়, বাই দা ওয়ে, ছেলেদের ওয়াশরুমের সামনে কি করছিলে? বয়ফ্রেন্ডকে খুঁজছিলে নাকি? নোভা হাঁটতে হাঁটতে কথাটা শোনে। হঠাৎ তার ভীষণ হাসি পায়, অনেক দিন পর এমন নির্ভার হাসি। না না, সে হেসে বলে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি আমার ফ্রেন্ডকে খুঁজছিলাম, আজ অ্যাডমিশনের জন্য এসেছি। একটু থেমে আবার জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কোন বর্ষের ছাত্র? আরশ পকেটে হাত গুজে ঢিলে ডালা ভঙ্গিতে হাঁটতে হাঁটতে বলে, আমার পড়াশোনা তো 3 বছর আগেই শেষ।
এখন ভার্সিটিতে শুধু ঘুরতে আসি পরিচিত বজায় রাখার জন্য। আমি রাজনীতি করি তো তাই। নোভা ঠোঁট উঁচু করে বলে। ও। ভার্সিটির বিল্ডিং থেকে বেরোতেই নোভা খেয়াল করলো আরস নিজের মুখে মাস্ক পরছে আর চোখে সানগ্লাস। নোভা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, মাস্ক কেন পরলেন? আরস নোভার দিকে তাকিয়ে বলে, চলো সামনে, তাইলেই বুঝবে। সত্যি তাই হলো। সামনে এগোতেই নোভা খেয়াল করলো আশেপাশে থাকা প্রতিটি মেয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। অনেকেই আরসকে দেখে গুঞ্জন শুরু করেছে। কিছু দূর এগোতেই নোভা তার কাঙ্ক্ষিত মানুষটির দেখা পেল। নোভা সেই দিকে এগিয়ে বলল, এই সুন্নি, কোথায় ছিলি তুই? পুরো ভার্সিটি খুঁজেও পেলাম না। তিদা আরশের দিকে একবার তাকালো, এরপর আবার নোভার দিকে তাকিয়ে ব্রু নাচিয়ে বিড়বিড় করে বলে, কিরে কিরে, কি চলে? নোভা তিদার কাঁধে একটা চাপড় মেরে বলে, আরে দূর, আমি তো ওই ছেলেকে ভালো করে চিনি না, হঠাৎ পরিচয় হলো। তিদা হা হয়ে বলল, আরে তুই আরশ ভাইকে চিনিস না? আরশমান তাজওয়ারকে চিনিস না? নোভা ব্রু কুঁচকে বলল, না তো, কি হয়েছে? উনি কোনো প্রিন্স চার্মিং নাকি যে আমার চিনতে হবে? ত্রিদা কপাল চাপড়ে বলল, আরে উনি চেয়ারম্যান এর ছেলে, আর এই পুরো ভার্সিটির ক্রাশ বয় বলতে পারিস। দেখছিস না মেয়েগুলো কেমন গিলে খাচ্ছে চোখ দিয়েই? নোভা একবার আশেপাশের মেয়েগুলোর দিকে তাকালো। সকলেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আরশের দিকে। নোভার কাছে এইবার পরিষ্কার হলো কেন সে মাস্ক পরেছিল। নোভা অদূরে বন্ধুদের সাথে বসে থাকা আরশের দিকে তাকায় একবার। লম্বা চওড়া হলুদে ফর্সা গায়ের রং, চুলগুলো সামান্য কোঁকড়ানো, তবে বেশ মানিয়েছে এই চুলেই। দৈহিক গড়ন অনায়াসে যে কোনো মেয়েকে নিজের দিকে টানতে বাধ্য করবে। তবে নোভা কোনো আকর্ষণ বোধ করলো না। ব্রাজিলের সাও পাউলো এলাকায় ঐতিহ্যবাহী হর্স রেসিংকে ঘিরে ঘোড়াশালগুলোতে আজ প্রচণ্ড ভিড়। চারপাশে কোলাহল, খড়ের খুদের শব্দ আর মানুষের ব্যস্ত আনাগোনা। এক বিশাল ঘোড়াশালের সামনে হঠাৎ করে ছাই ছাই শব্দ তুলে এসে থামে ৫-৬টি একেবারে কালো লম্বা গাড়ি। গাড়ির দরজা খুলতেই একে একে নেমে আসে কালো পোশাকধারী কয়েকজন লোক। সবার কানে ব্লুটুথ ডিভাইস, মুখে মাস্ক, হাতে বন্দুক। তাদের মাঝখান থেকে মুখোশ পরা এক ব্যক্তি ধীর পায়ে ঘোড়াশালের ভেতরে প্রবেশ করে। সে একে একে সব ঘোড়ার দিকে চোখ বুলিয়ে দেখে। বিশাল শরীর, শক্ত পেশি, চকচকে লোম, কিন্তু তার দৃষ্টি হঠাৎ থেমে যায় এক পাশে বাদা সাদা রঙের একটি ঘোড়ার দিকে। লোকটি সেই ঘোড়াটির দিকে ইশারা করতেই ঘোড়াশালের এক কর্মচারী ছুটে আসে, বিনয়ের সাথে বলে, মাফ করবেন স্যার, সাদা ঘোড়াটা পাগলা, ওকে পোষ মানানো যায় না, আপনি চাইলে অন্য কোনো ঘোড়া দেখুন। লোকটি কিছু না বলে আবার ঘোড়াগুলো দেখতে থাকে। এবার তার চোখ গিয়ে থামে একটি কালো রঙের ঘোড়ার উপর। ঘোড়াটির পিঠে লম্বা লম্বা চুল বাতাসে দুলছে। শরীরের ভঙ্গিতেই বোঝা যায় ঘোড়াটা সহজ নয়। লোকটি ধীরে ঘোড়াটির মাথায় হাত রাখে। মুহূর্তেই ঘোড়াটি লাফিয়ে ওঠে ক্ষিপ্র আর হিংস্রভাবে। কর্মচারী আতঙ্কিত হয়ে ছুটে আসে তাদের দিকে, কিন্তু মাস্ক পরা লোকটি শুধু হালকা একটা শব্দ করে হেসে ওঠে, সাব্বাস, এইটাই চাই আমার। পেছনে তাকিয়ে সে শান্ত গলায় বলে, নেভিস বিল পে করে দাও। এই কথা বলেই লোকটি ঘোড়াশাল থেকে বেরিয়ে যায়। নোভা দুপুরে বাড়ি ফিরতে দেখল তার বাবা সোফায় বসে আছে, হাতে একটি কাগজ। তার সৎ মায়ের চেহারায় উৎফুল্লতা স্পষ্ট। নোভা সেখানে থেকে চলে যেতে চাইতে নিজ সিঁড়িতে উঠতে পিছন থেকে গম্ভীর কণ্ঠে আরমান সাহেব বলে উঠলেন, নিজের জামা কাপড়, যাবতীয় জিনিসপত্র সব প্যাক করতে থাকো। ৩ দিন পর তোমার ফ্লাইট, তুমি সুইডেনে যাচ্ছ। গভীর রাত, নিস্তব্ধ ঘরে আচমকা দরজা খোলার শব্দে আলভিলিনের কাঁচা ঘুমটা ভেঙে গেল। ঝাপসা চোখে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর 4টে বাজে। পরনে তার অত্যন্ত পাতলা রেশমি কালো রঙের একটি লেগলিজি, যে কোনো পুরুষের রক্ত উত্তপ্ত
করে তোলার জন্য। এই সজ্জায় যথেষ্ট ছিল। পুরো ঘর জুড়ে মায়াবী লালচে আলো ছড়িয়ে আছে। মূলত এডেনকে নিজের মোহে আচ্ছন্ন করতেই এভেলিনের এই দীর্ঘ প্রতীক্ষা। কিন্তু সারা রাত যার জন্য পথ চেয়ে বসেছিল সে কিত না ফিরল ভোরের আলো ফোটার আগে, একদম নেশায় চুর হয়ে। টলতে টলতে এডেনকে ভেতরে ঢুকতে দেখে এভেলিন উঠে দাঁড়ালো। তার কাছে গিয়ে পরম মমতায় এডেনের চওড়া কাঁধে নিজের ফর্সা হাতটা রাখলো। ফিসফিস করে আবদারের সুরে বলল, ইউ আর টু মাচ লেট হানি, বাট নো প্রবলেম, আই এম স্টিল নাও রেডি টু লেট ইউ ফাক মি টু নাইট। এইডেন তার কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা বলল না। সে নিজের হাত দিয়ে এভেলিনের ঘাড়ের সিল্কি চুলগুলো সরিয়ে দিয়ে কানের নিচে খুব নিবিড়ভাবে একটা চুমু খেলো। তার তপ্ত নিঃশ্বাস এভেলিনের গলার ভাঁজে আছড়ে পড়ল, কিন্তু পরক্ষণেই সে শীতল কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, বাট আই এম নট ইন্টারেস্টেড টু ফাক ইউ অ্যাভা ডার্লিং। কথাটা শোনা মাত্রই এভেলিনের মাথায় রক্ত উঠে গেল। অপমানে তার শরীর কাঁপছে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল, যদি ইচ্ছেই না থাকে তবে কেন বলেছিলে আজ রাতটা শুধুই আমার? কেন কথা দিয়েছিলে আমায় খুশি করবে? কেন? তার কথা শেষ হওয়ার আগেই এক জোরালো হ্যাঁচকা টান অনুভব করলো সে। এইডেন প্রচণ্ড শক্তিতে এভেলিনের গলা চেপে ধরেছে। রাগে আর নেশায় গড়ে এইডেনের চোখ দুটো তখন রক্তবর্ণ, দাঁতে দাঁত চেপে বিদ্রূপের স্বরে সে বলল, ডোন্ট বি সাউড ইউ হু কার বিস, ডোন্ট ইউ ডেয়ার টু রেজ ইয়োর ভয়েস অ্যাট মি অ্যাবা ডার্লিং। গলা চেপে ধরার কারণে এভেলিনের মুখটা রক্ত জমে লাল হয়ে গেছে। দম নিতে পারছে না সে। যখন মনে হচ্ছিল দম ফেটে এখনই প্রাণটা বেরিয়ে যাবে, ঠিক তখনই এইডেন তাকে এক ঝটকায় দূরে ফেলে দিল। কোনো দিকে না তাকিয়ে সে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। আর এভেলিন মেঝের এক কোণে পড়ে থেকে হাঁপাতে লাগলো। হাসপাতালের সাদা বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে নোভা। তাকে দেখলেই বোঝা যায় কতটা পাশবিক অত্যাচারের মধ্য দিয়ে গেছে মেয়েটা। ফর্সা হাত পায়ে কাছ দিয়ে কাটার অসংখ্য দাগ আর পোড়া ক্ষতের চিহ্নগুলো এখনও দগদগে। নোভা অতি কষ্টে চোখ মেলল। মাথার চটটা তাকে বড্ড কাবু করে ফেলেছে। চোখ শুরু করে পাশে তাকাতেই দেখল একটি কাঠের চেয়ারে কপালে হাত দিয়ে চোখ বুজে এক যুবক বসে আছে। লোকটাকে নোভা চেনে। এই ছেলেটাই তো চেয়ারম্যানের ছেলে নাহিয়ান সুলতান। পুরো এলাকায় যাকে সুলতান ভাই বললেই এক নামে চেনে সবাই। কুচকুচে কালো চোখের মণি, গালে চাপ দাড়ি আর রোদে পোড়া তামাতে গায়ের রং। লোকটার ঠোঁট দুটো যেন তুলি দিয়ে খুব যত্নে আঁকা। পাড়ার অর্ধেক মেয়ে এই সুলতানের এক পলক দেখার জন্য পাগল। আজ খুব কাছ থেকে লোকটাকে দেখে নোভা বুঝতে পারল কেন মেয়েরা তার জন্য প্রাণ দিতেও রাজি। সুলতান হঠাৎ চোখ মেলে তাকালো এবং নোভা দিকে এগিয়ে এলো। নোভা অস্বস্তিতে চোখ সরিয়ে নিল। সুলতান যখন চেয়ার টেনে নোভার পাশে বসে তার নাড়ি পরীক্ষা করতে হাত বাড়ালো, নোভা চট করে হাতটা সরিয়ে নিল। তেজ দেখিয়ে বলল, আপনি তো বেশ ছেঁচড়া লোক দেখছি। অনুমতি ছাড়া একটা অপরিচিত মেয়ের হাত ধরতে আপনার লজ্জা লাগছে না? সুলতান থমকে গেল। ব্রুকুসকে অবাক হয়ে তাকিয়ে বলল, এখানে ছেঁচড়ামি কী দেখলে? নোভা তার চোখে দিয়ে তাকিয়ে বলল, অনুমতি ছাড়া হাত ধরাটা অসভ্যতা নয় তো কি? সুলতান এবার ভীষণ গম্ভীর হয়ে গেল। কোনো কথা না শুনেই এক টানে নোভার হাতটা নিজের শক্ত মুঠোয় নিল এবং শান্ত স্বরে বলল, আমি এখানকার ডাক্তার। তোমার শরীরে এখন প্রচণ্ড দুর্বলতা। চুপচাপ শুয়ে থাকো, আরেকটা স্যালাইন দিতে হবে। সুলতান গটগট করে কেবিন থেকে বেরিয়ে গেল। নোভা সেদিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার ভেতরটা ডগরে কেঁদে উঠল। গত রাতের কথা মনে পড়ল।
সৎ মায়ের সেই অমানসিক প্রহার, কেন সে ঘর থেকে বেরিয়েছে, আর কেন চেয়ারম্যানের ছেলের তাকে বিয়ে করতে চেয়েছে। এই অপরাধে গরম খুন্তির সেকা দিয়ে তার গা পুড়িয়ে দেওয়া হয়েছে। মনে মনে নোভা ভাবে, এই দোজক থেকে কি আমার কোনোদিন মুক্তি মিলবে না। কিছুক্ষণ পর সুলতান আবার ঢুকলো, সাথে দুজন নার্স। এবার তার কণ্ঠস্বর আরও গম্ভীর। কথা বলবে না, নড়বেও না, চুপচাপ থাকো। নার্স যখন নোভার হাতে ক্যানেলা পরাচ্ছিল, সে ড্যাব ড্যাব করে সুলতানের প্রতিটি কাজ দেখছিল। নোভার আপন বাবাও তাকে ফেলে পালিয়েছে, অথচ এই মানুষটি কত যত্ন করে তার তদারকি করছে। কিছুক্ষণ পর ওষুধের ঘরে নোভা আবার ঘুমিয়ে পড়ল। পুরো কেবিনে তখন কেউ নেই। সুলতান আলতো করে নোভার ক্যানেলা পরা হাতটা নিজের হাতের উপর রাখল। নিচু স্বরে যে নিজের বিড়বিড় করে বলে উঠল, এখন তো শুধু মনের ঘরে জায়গা করে নিয়েছো পরি, খুব দ্রুত আমার নিজের ঘরেও তোমাকে সারা জীবনের জন্য তুলে আনবো আমি। তোমার প্রতি হওয়া প্রতিটি অন্যায় এর শাস্তি এই সুলতান নিজ হাতে দিবে প্রত্যেককে। বিছানায় উপর হয়ে অগরে ঘুমাচ্ছে এক ভয়ঙ্কর যুবক, যার নাম আন্ডারওয়ার্ল্ড কাপে। তার চওড়া পেশিবহুল পিঠের উপরিভাগ দখল করে আছে এক বিশাল ঈগল মানবের ট্যাটু। কুচকুচে কালো কালিতে আকাশে ডানার বিস্তার এতটাই নিখুঁত যে মনে হয় হাড়গোড় ভেদ করে ওগুলো এখনই গজিয়ে উঠেছে। তার মেরুদণ্ড বরাবর ঝুলে থাকা সে নিঃসঙ্গ মূর্তি অবয়বটি যেন তার চরিত্রের এক নিষ্ঠুর প্রতিচ্ছবি। তবে তার বাম বাহুতেই আরও বৈচিত্র্যময়। কাঁধ থেকে শুরু করে একটি বিশাল কালো ড্রাগন সাপের মতো পেঁচিয়ে নেমে গেছে হাতের কবজি পর্যন্ত। ড্রাগনের তীক্ষ্ণ নখর আর প্রতিটি আঁশ চামড়ার ওপর যেন জীবন্ত হয়ে আছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সেই ভয়ঙ্কর ড্রাগনের চারপাশ জুড়ে ফুটে আছে রক্ত লাল চেরি ফুল। ড্রাগনের রক্ষ, তার সাথে ওই কোমল ফুলের মিশেল এক অদ্ভুত রহস্যের জন্ম দিয়েছে। বিছানা ছেড়ে উঠে বসার সাথে সাথেই এডেনের সুঠামো পেশিবহুল শরীরের ভাঁজে ভাঁজে থাকা বিচিত্র সব ট্যাটুগুলো যেন জীবন্ত হয়ে উঠল ভোরের ম্লান আলোয়। তার চওড়া পিঠের ওপর ডানা মেলা সেই বিশালাকার ঈগল আর হাতের উপর পেঁচিয়ে থাকা ড্রাগনটি এক অতি প্রাকৃতিক রহস্যের আবহ তৈরি করেছে। মাথার ঠিক পাশে রাখা স্মার্টফোনটা অনবরত আর্তনাদ করে চলেছে। একবার নীরব হতেই আবারও সজোরে বেজে উঠছে সেটি, যেন ওপাশ থেকে কেউ তাকে গভীর ঘুম থেকে টেনে বের করতে মরিয়া হয়ে উঠেছে। তীব্র বিরক্তিতে এইডেনের কপালে তিনটে বাজ পড়ল। নেশার ঘর আর ঘুমের অবশিষ্টাংশ নিয়ে শুরু চোখে সে তাকালো স্ক্রিনের দিকে। সেখানে নিচে আরোই জ্বলজ্বল করছে একটি নাম, কেনিথ। আন্ডারওয়ার্ল্ডের ক্রাশ ভাইপার গ্যাং এর সেকেন্ড ইন কমান্ড এবং এইডেনের ছায়া সঙ্গীও বলা চলে। এইডেনের অতি বিশ্বস্ত যে তিনজনের ওপর সে চোখ বুজে ভরসা করতে পারে, কেনিথ তাদের তালিকায় সবার উপরে। ফোনটা কানে নিতেই এইডেনের কণ্ঠস্বর থেকে বের হলো এক গমগমে ভাঙা কিন্তু প্রচণ্ড ভারী শব্দ। হ্যালো। ওপাশ থেকে কেনিথ কয়েক সেকেন্ড পাথর চাপা নিস্তব্ধতা বজায় রাখলো, তারপর নিচু কিন্তু গম্ভীর স্বরে বলল, বস, পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। একটা বড়সড় সমস্যা হয়ে গিয়েছে। দ্রুত নিউজটা একবার দেখুন। আমি আপনার বাড়ির লিভিং রুমেই অপেক্ষা করছি। এইডেন আর দ্বিতীয় কোনো প্রশ্ন করল না। কেনিথ যখন কোনো কিছু দেখতে বলে তখন সেটা এড়িয়ে যাওয়ার দৃষ্টতা খোদ দ্রুত দেখায় না। ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে সে উঠে দাঁড়ালো। কাল রাতের সেই তীব্র নেশার রেশটুকু যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। তার গার অবধি নেমে আসা অবিন্যস্ত চুলগুলোকে এক পিছনের দিকে ঠেলে দিয়ে সে ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ক্লিন শেভ করা দাঁড়ালো চোয়াল আর রুক্ষ গাল দুটোই অবহেলায় হাত বুলিয়ে ফ্রেশ হতে চলে গেল। বিশাল হলরুমে এক থমথমে নিস্তব্ধতা।
রাজকীয় ভঙ্গিতে নিজের আসীন সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে এইডেন। তার এক হাতে ধরা ধোয়া ওঠা ব্ল্যাক কফির মগ, যা থেকে নির্গত তিতকুটে গ্রান পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। এইডেনের ঠিক পিছনে কেনিথ, গ্যাবিন এবং অলিভার তার তিন ছায়াসঙ্গী দুই হাত জোর করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ডান পাশে এক অনুচর হাতে ট্রে নিয়ে নিষ্প্রিয়ভাবে দণ্ডায়মান, আর বাম পাশে আরেকজন ধরিয়ে আছে নিখুঁত ইঞ্চি করা একটি দামি স্যুট। সবার দৃষ্টির সামনে বিশাল টেলিভিশন স্ক্রিনে, যেখানে একজন নারী সাংবাদিকের কণ্ঠস্বর পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। এডেন খুব ধীর গতিতে কফির কাপে চুমুক দিল। তার ঠোঁটে ফুটে উঠল এক ক্রূর হাসি। পিছনে দাঁড়ানো কেনিথ, অলিভার এবং গ্যাবিনও ঠোঁট বাঁকিয়ে হাসছে। কেনিথ খাঁটি ব্রিটিশ, তার গায়ের রং দবদবে সাদা, আর চোখের মণি দুটো ধূসর পাথরের মতো শীতল। তার পাশেই পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে গাবিন। জন্মগতভাবে সে আফ্রিকান, কুচকুচে কালচে তার গায়ের রং এবং বিশাল শক্তিশালী দেহটা যেন যে কাউকে পিষে ফেলার ক্ষমতা রাখে। মাথায় ছোট করে ছাটা কোঁকড়ানো চুলগুলো তার ব্যক্তিত্বে বাড়তি হিংস্রতা যোগ করেছে। আর অলিভার হচ্ছে আমেরিকান, চতুর এবং ধারালো। তার দৃষ্টিভঙ্গি পিছন থেকে অলিভার শান্ত কণ্ঠে বলে, বস, মনে তো হচ্ছে সরিষার মধ্যেই ভূত আছে। কেনিথ মাথা ঝাঁকিয়ে বলল, আমারও এমনটাই মনে হচ্ছে। আমাদের মাঝের কোনো লোকই গতকাল অ্যালড্রোমেট্রিকে খুন করার ভিডিও ক্যাপচার করে পুলিশকে পাঠিয়েছে, নয়তো ওকে খুন করার সময় আমাদের লোক ছাড়া বাহিরের কেউ ছিল না ক্লাবে। এইডেন কোনো কথা বলল না, গম্ভীর হয়ে সকলের কথাই শুনল। ওরা কেউ ভুল বলেনি, ওদের মাঝে কেউ এই কাজ করেছে। হঠাৎ গ্যাবিন উত্তেজিত হয়ে বলল, বস, আপনি শুধু একবার অর্ডার করেন দেখুন, ওই বিশ্বাসঘাতককে খুঁজে আমি এখনই তুলে আনতেছি। এইডেন আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে করতে হঠাৎ ফিসেল হেসে বলল, এইডেন, জায়দাদকে ধরবে এমন আইন এবং পুলিশ এখনও তৈরি হয়নি। আরও কয়েক যুগ তাদের সাধনা করতে হবে আমাকে ধরার জন্য। একটু থেমে আবার বলল, যাই হোক, আমার শ্যাডোর যত্ন ঠিকঠাক হচ্ছে তো? রেইসে আক্রমণ, শ্যাডোর স্পিরিট যাতে হাই ওয়েস্ট থাকে। গট ইট? পাশে দাঁড়িয়ে থাকা গার্ডরা মাথা নত করে বুঝালো তারা বুঝেছে। সুলতান এবং নোভার বিয়ের তারিখ ঠিক হয়েছে সামনের সপ্তাহে। নোভা ভেতর থেকে একদম ভেঙে পড়েছে। সে তো বিয়ে করতে চায় না। বাড়িতে তার সৎ মা আগের চেয়েও খারাপ ব্যবহার করছে। আনিকা বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। তার প্রেমিক সানি সেদিন এরপর তার সাথে আর যোগাযোগ রাখেনি। এই দুঃখে সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। সুলতান প্রায় নোভার জন্য এইটা সেইটা পাঠায়, তবে কোনোটাই নোভার হাতে পৌঁছায় না। এর আগেই তার সৎ মা সেইটা কেড়ে নিয়ে যায়। কিছুদিন আগেই দোকানে গিয়ে নোভা কিছু চুড়ি ছুঁড়ে দেখেছিল। সুলতান কিভাবে যে এই কথা হয়তো জানতে পেরে পরদিনই এক কার্টুন ভর্তি করে 40 ডজন ছুরি কিনে পাঠিয়েছিল। তবে সেই সব নোভা অবধি আর পৌঁছায়নি। পরে একভাবে নোভা জানতে পেরেছিল বিকেলের শেষ আলো তখন আকাশে লেপ্টে আছে এক অদ্ভুত মায়াবী দৃশ্য। দিগন্তের এক প্রান্তে ক্লান্ত সূর্য ডুবছে, আর অন্য প্রান্তে ফ্যাকাশে চাঁদ উঁকি দিচ্ছে আলো আঁধারি। এই সন্ধিক্ষণে নোভা তার সিলে কোঠার ছোট ঘরটিতে একা বসেছিল। তার ভাবনার জগৎ দখল করে আছে কেবলই সুলতান। লোকটা তাকে মন থেকেই পছন্দ করে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু নোভার বুকের ভেতর সুলতানের জন্য কোনো হাহাকার নেই, নেই কোনো অস্থিরতা। ভালোবাসা ছাড়া একটা মানুষের সাথে সারা জীবন কাটানো কি আদৌ সম্ভব? এই 7-5 ভাবনার মাঝেই নিচতলা থেকে আসা তীক্ষ্ণ চিৎকার আর চেঁচামেচিতে তার ভাবনার সুতো ছিঁড়ে গেল। নোভা তড়িঘড়ি করে দরজা খুলে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালো।
নিচে তার বাবা আর সৎ মায়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া লেগেছে। গলার স্বর শুনে নোভা স্পষ্ট বুঝতে পারল ঝগড়ার মূল কেন্দ্রবিন্দু সে নিজেই। কিন্তু কেন হঠাৎ করে আজ তাকে নিয়ে এই অশান্তির কারণ কি? কৌতূহল আর আতঙ্ক নিয়ে নোভা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। শেষ ধাপটায় পা দিতে সে অনুভব করলো পায়ের নিচে খসখসে কিছু একটা চেপে গেছে। থমকে দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখলো একটি সাদা কাগজের খাম। চারপাশটা যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। নোভা ঝুঁকে খামটা তুলে নিল এবং কম্পিত হাতে ভেতর থেকে ভাঁজ করা কাগজটা বের করে মেলে ধরল, যাতে লেখা একটি নোটিশ যা যুক্তরাজ্য ইংল্যান্ড থেকে পাঠানো হয়েছে। নোটিশ প্রাপক আসাদ আবদুল্লাহ, প্রেরক ন্যান্সি রাইলির পক্ষে নিযুক্ত আইনগত প্রতিনিধি, অবস্থান ইংল্যান্ড যুক্তরাজ্য, তারিখ 17 মে বুধবার 2023। এই নোটিশটি আইনগত কর্তৃত্বের আওতায় জারি করা হয়েছে এবং একে অত্যন্ত জরুরি হিসেবে গণ্য করতে হবে। এত দ্বারা আপনাদের জানানো যাচ্ছে যে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত নানুর উদ্যোগে নোভকে আইনসম্মত প্রক্রিয়ার ইংল্যান্ড নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। আপনাদেরকে অবিলম্বনে নোভার এর পাসপোর্ট প্রস্তুত জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তা ও আনুষ্ঠানিক ব্যবস্থা ইতোমধ্যে এখান থেকে গ্রহণ করা হয়েছে। পাসপোর্ট প্রস্তুত হলেই ভিসার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। বিশেষভাবে অবগত করা যাচ্ছে যে এই নির্দেশ অমান্য, বিলম্ব বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে তা গুরুতর আইনগত জটিলতা, এমনকি পুলিশে পদক্ষেপ পর্যন্ত গড়াতে পারে। এই ধরনের পরিস্থিতি এড়াতে আপনাদের পূর্ণ সহযোগিতা অপ্রত্যাশিত। এই নোটিশটি চূড়ান্ত ও আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে গণ্য হবে। নির্দেশনা পালন না করলে পরবর্তী কোনো নোটিশ ছাড়াই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, জারি করেছেন আইনগত পরামর্শক ন্যান্সি রাইলির পক্ষেই ইংল্যান্ড যুক্তরাজ্য। নোভার চোখ আপনা আপনি বড় হয়ে গেল। ন্যান্সি রাইলি নোভার নানু। নোভা তার মায়ের কাছে শুনেছিল তার মা বাবা বিয়ের পর তার নানু আর কোনো যোগাযোগ রাখেনি তার মায়ের সাথে, কারণ তার বাবা ছিল মুসলিম এবং তার মা ছিল যুক্তরাজ্যের স্থানীয় খ্রিস্টান নাগরিক। কিন্তু তার নানু তাহলে এখন তাকে নিতে চাচ্ছে ইংল্যান্ডে। নোভা বিভিন্ন বিষয় ভাবতে ভাবতে নোটিশের কাগজটা হাতে নিয়ে তার চিলেকোঠার রুমে চলে যায়। সময়ের চাকা যেন বড্ড দ্রুত ঘুরছে। দেখতে দেখতেই যন্ত্রণাদায়ক 2টি দিন পার হয়ে গেল। আজ সকালে নোভার হাতে এসে পৌঁছেছে সেই কাঙ্ক্ষিত অথচ অনাকাঙ্ক্ষিত পাসপোর্টটি। সবুজ রঙের এই ছোট্ট বইটি তার সামনে এক অনিশ্চিত ভবিষ্যতের দুয়ার খুলে দিয়েছে। নোভার অবাধ্য মন কিছুতেই সায় দিচ্ছে না এই মাটি, এই দেশ ছেড়ে অজানা কোনো দেশে পাড়ি জমাতে। তার বাবাও চাননি মেয়েটা চোখের আড়াল হোক, কিন্তু সৎমায়ের জেদ আর ষড়যন্ত্রের দেওয়াল ভাঙার সাধ্য তার নেই। সৎমা এখন মরিয়া হয়ে উঠেছেন নোভাকে ঘরছাড়া করতে। এমনকি সুলতানের সাথে নোভার বিয়ের আলোচনাটা তিনি সুকৌশলে ধামাচাপা দিয়ে দিয়েছেন। নিজের মেয়ে আনিকাকে সুলতানের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়ার জন্য তন্দিরও কম করেননি তিনি। কিন্তু সুলতান যেন পাথরের দেওয়াল, এক চুলও নড়েনি নিজের সিদ্ধান্ত থেকে। উল্টো আজ সাত সকালে কারো অনুমতির তোয়াক্কা না করেই নোভাদের বাড়িতে হানা দিয়েছে সে। সরাসরি নোভার চিলেকোঠার ছোট্ট ঘরটিতে ঢুকে পড়েছে। জানলার এক কোণে বসে নোভার নিজের আঙুল খুঁটছে। নার্ভাসনেস যখন চরমে ওঠে তখন এটাই তার পুরনো অভ্যাস। ঘরটা ছোট,
সেখানে বাতাসের বদলে এখন একবারে নীরবতা খেলা করছে। তার থেকে সামান্য দূরত্ব বজায় রেখেই বসেছে সুলতান। দীর্ঘক্ষণ কেউ কোনো কথা বলেনি। অবশেষে সেই পাথুরে নীরবতা ভাঙল সুলতান নিজেই। শুনলাম ইংল্যান্ড চলে যাচ্ছ। সুলতানের কণ্ঠে এক ধরনের গম্ভীর বিষণ্ণতা। নোভা কথা বলতে পারল না, কেবল ঠোঁট কামড়ে দোলে মাথা নিচু করে সায় দিল। সুলতান এক দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল, যেন নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। তারপর অতর্কিতে নোভার দিকে ঝুঁকে এসে তার দুহাত নিজের শক্ত মুঠোয় পড়ল। যেতে হবে না নোভা, আমি বিয়ে করব তোমায়। বিশ্বাস করো, আমাদের একটা খুব সাধারণ কিন্তু শান্তির সংসার হবে। আমি জানি তোমার উপর এই বাড়িতে কতটা পাহাড়সম অত্যাচার চালানো হয়। তুমি চাইলে আমি এই মুহূর্তেই কাজে ডেকে আনতে পারি। তোমায় আমি সাথে করে নিয়ে যাব এইখান থেকে। সুলতানের হাতের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছিল আশ্রয়। কিন্তু নোভা আলতো করে নিজের হাত দুটো সরিয়ে নিল। সে ধীর স্বরে বলল, দেখুন সুলতান, মাত্র দুদিনের পরিচয়ে কাউকে বিয়ে করাটা আমার কাছে একটা বোঝা ছাড়া আর কিছুই নয়। আমি জানি আপনার উদ্দেশ্য সৎ, আপনি মানুষ হিসেবেও অসাধারণ, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সুলতানের মুখটা অপমানে নাকি অভিমানে মুহূর্তে বিবর্ণ হয়ে গেল। সে রুদ্র কণ্ঠে জিজ্ঞেস করল, কেন পারবে না? নোভা জানালার বাইরে দিগন্তের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। তারপর সুলতানের চোখের দিকে না তাকিয়েই বলল, পৃথিবীতে আপনার চেয়ে বেশি যদি কেউ আমাকে ভালোবাসতে না পারে, তবে নিয়তি যেন আপনাকেই আমার জীবনসঙ্গী হিসেবে ফিরিয়ে আনে। আর যদি কোনোদিন আপনি আমাকে না পান, তবে ভেবে নেবেন আপনার ভালোবাসা গ্রহণ করার মতো যোগ্যতা আমার কোনোদিন ছিলই না। কথাগুলো শেষ করেই নোভা দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। পিছনে পড়ে রইল এক বুক হাহাকার আর সুলতানের স্তব্ধ চাহনি। সুলতানের চোখের গভীরতায় যে আগ্নেয়গিরি লুকিয়েছিল, তার মুখোমুখি হওয়ার সাহস নোভার আজ অন্তত ছিল না। যুক্তরাজ্যের লিভারপুলের এন্ট্রি রেস কোর্স, ইংল্যান্ডের এই ঐতিহাসিক ঘোড়দৌড় ময়দানটি এখন যেন এক বারুদ ঠাসা গুমাদের মতো শান্ত হয়ে আছে। গ্র্যান্ড ন্যাশনাল শুরু হতে হাতে এখনও কয়েকটা দিন বাকি, অথচ বাতাসের প্রতিটা স্তরে স্তরে ছড়িয়ে পড়েছে এক চাপা গুঞ্জন। আভিজাত্যের এই প্রান্তরে এখন একটাই আলাপ, কে কোন ঘোড়ায় বাজি ধরবে। এই মাইলের পর মাইল বিস্তীর্ণ সবুজ ঘাসের গালিচার ওপর নীরবতা বিরাজ করলেও ভেতরে ভেতরে অনেকের ভাগ্যরেখা এখনই আগাম লেখা হয়ে যাচ্ছে। তবে এই বছরে উন্মাদনা কোনো সাধারণ ঘোড়দৌড় নিয়ে নয়। সাধারণ মানুষের মুখে মুখে এখন ঘুরছে দুই চির প্রতিদ্বন্দ্বীর নাম। যুক্তরাজ্যের আন্ডারওয়ার্ল্ডের দুন্ডমুন্ডের কর্তা, কুখ্যাত গ্যাংস্টার বস এইডেন জাইদাদ এবং তার আজন্ম শত্রু ড্যানিয়েল ব্রাউন। বছরের পর বছর ধরে এই রেসকোর্স তাদের ইগো আর ক্ষমতার লড়াইয়ের এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিবারই লড়াইটা হয় সমানে সমানে, হাড্ডি হাড্ডি, কিন্তু দৌড়ের একদম শেষ মুহূর্তটিতে যখন সবার হৃদস্পন্দন থমকে যায়, ঠিক তখনই দেখা যায় বিজয়ের হাসি হয়ে হাসছে জাইদাদ টিমের লোকেরা। শেষ মুহূর্তের এক জাদুকরি বাজিমাত করে জয় ছিনিয়ে নেওয়াটা যেন এডেনের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। ড্যানিয়েল ব্রাউন এবার কোনো রাগ ডাক না রেখেই রণহুঙ্কার ছেড়েছেন। শোনা যাচ্ছে তার আস্থা বলে এবার এমন এক ঘোড়া আছে যা নাকি এই রেস কোর্সের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ। ড্যানিয়েল প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি কারো বুকের পাটা থাকে তবে যেন তাকে এই ময়দানে হারিয়ে দেখায়। এই চ্যালেঞ্জটা যে সরাসরি এইডেন জায়েদাদকে উদ্দেশ্য করেই করা হয়েছে তা বুঝতে কারোই বাকি নেই। আশ্চর্যের বিষয় হলো, এত বড় অপমানের পরও এইডেন এখন পর্যন্ত
টু শব্দটিও করেনি। তার এই রহস্যময় নীরবতা ড্যানিয়েলকে আরও বেশি উদ্ধত করে তুলছে, আর দর্শকদের মাঝে বাড়িয়ে দিচ্ছে কৌতূহলের পারদ। এইডেন কি তবে হেরে যাওয়ার ভয়ে চুপ, নাকি সে এমন কোনো ঝড়ের প্রস্তুতি নিচ্ছে যা পুরো লিভারপুল শহরকে কাঁপিয়ে দেবে? রেসের দিন ঘনিয়ে আসছে, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে উত্তেজনা। সবার চোখ এখন একটাই উত্তরের অপেক্ষায়। এইবারের গ্র্যান্ড ন্যাশনালে বিজয়ের মুকুট কি সেই ভয়ঙ্কর ড্যানিয়েল ছিনিয়ে নেবে, নাকি এইডেন জায়েদাত তার পুরনো সিংহাসন ধরে রাখবে? খটখট করে নীরবতার বুক চিরে কেবল এই বীভৎস শব্দটাই ভেসে আসছে। একটি বিশাল আকারের কাঠের চওড়া টুকরোকে কসাইখানার টেবিল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার উপর পড়ে আছে এক মানব দেহের ছিন্নভিন্ন অংশ। পুরুষটি এক ভয়ঙ্কর চাপাতি দিয়ে সেই শক্ত হাড়ের টুকরোগুলো কেটে চলেছে নির্মমভাবে। গতকালের বাজিতে হেরে যাওয়া প্রতিপক্ষের দেহের টুকরোই এখন সে করে চলেছে। তার হাত মুখ সব কিছুই রক্তে মাখামাখি। সাপ সাপ তাজা রক্ত শুকিয়ে কালচে হয়ে লেগে আছে তার চামড়ার। তার হাতে ধরা ধারালো চাপাতিটি নির্মমতা আর নিষ্ঠুরতার প্রতিচ্ছবি হয়ে যেন নিজের পথ করে নিচ্ছে মাংস আর হাড়ের জটলায়। প্রতিটা কোপেই হাড় ভাঙার এক বিশ্রী শব্দ। কাঠের টেবিলের এক কোণে যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে একজোড়া চোখ। কাচের মার্বেলের মতো চকচক করছে সেগুলো। পাশেই রাখা আছে শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ অঙ্গ, একটি কিডনি। দেহের মূল্যবান অংশগুলোকে এভাবে কেটে কেটে সাজিয়ে রাখা হয়েছে যেন সেগুলো কোনো পুতুলের অংশ। এই বিধ্বংস কাজ করতে করতেই লোকটা এক ভরাট গমগমে কণ্ঠে গর্জন করে ডেকে উঠল, ড্রেকো! তার ডাক শেষ না হতেই আবছা অন্ধকার থেকে এক ভয়াল শব্দ ভেসে এলো। শেকলের ঘর্ষণের সেই কর্কশ শব্দ যেন বাতাসের বুক চিরে এগিয়ে আসছে। এইডেনের ঠোঁটে তখন ফুটে উঠল এক ভয়ঙ্কর নিষ্ঠুর হাসি। সেই হাসিতে কোনো মানবীর উষ্ণতা ছিল না, ছিল কেবল এক আদিম পাশবিকতা। হাতে বেশ কয়েকটি হাড়গোড় আর মাংসের টুকরো তুলে নিয়ে সে সাবধানে পিছনে ফিরল। ঘরের কোণের আবছা অন্ধকারে একজোড়া সবুজ চোখ জ্বলজ্বল করে এগিয়ে আসছে এইডেনের দিকে। সেই চোখ দুটো যেন রাতের অন্ধকারে প্রদীপের মতো। সেগুলো মানুষের চোখ নয়, বড় হিংস্র এক প্রাণী। এইডেন সেদিকে তাকিয়ে হাতের রক্তাক্ত মাংসের টুকরোগুলো উঁচু করে ধরে বলল, কাম ফাস্ট মাই বয়। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, ছিল কেবল এক অদম্য কর্তৃত্ব। অন্ধকার থেকে সেই হিংস্র প্রাণীটি ধীরে ধীরে বেরিয়ে এলো। তার বিশাল কালো ছায়াটা যেন পুরো ঘরটাকে গ্রাস করে নিল। ড্রেকো, এইডেনের পোষা বিশ্বস্ত অথচ ভয়ঙ্কর এক সৃষ্টি। বিশালাকার ব্ল্যাক প্যান্থারটি এক অদ্ভুত আদিম লালসা নিয়ে অন্ধকারে বুক চিরে ধীর পায়ে এগিয়ে এলো। পৃথিবীর বুকে টিকে থাকা সবচেয়ে বিরল এবং রাজকীয় প্রাণীদের মধ্যে এই ব্ল্যাক প্যান্থার অন্যতম। সাধারণত আফ্রিকা মহাদেশের গভীর অরণ্য, অ্যামাজন অববাহিকা কিংবা দক্ষিণ আমেরিকার গুটি কয়েক দুর্গম অঞ্চল ছাড়া এদের দেখা মেলা ভার। কিন্তু এইডেনের এই ব্যক্তিগত নরকে প্রাণীটি যেন তার এক বিশ্বস্ত যমদূত হিসেবে বাস করছে। প্যান্থারটির কাঁধের উচ্চতা প্রায় 90 সেন্টিমিটার। এক নজর দেখলে যে কেউ আতঙ্কে হিম হয়ে যাবে। লেজ ছাড়াই এর দীর্ঘ 5 ফুটেও বেশি, আর তার সাথে যোগ হয়েছে 2 ফুটের এক দীর্ঘ শক্তিশালী লেজ। প্রাণীটির প্রতিটি পেশি যেন কুচকুচে কালো মুখমলের নিচে ইস্পাতের মতো খেলছে। এইডেন হাত বাড়িয়ে রক্তাক্ত মাংসের টুকরোগুলো তার মুখের সামনে ধরল। প্যান্থারটি কয়েকদিন ধরে অভুক্ত মাংসের গন্ধে তার হিংস্রতা কয়েক গুণ বেড়ে গেল। সে ক্ষুধার্ত জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে মাংসগুলো গিলতে শুরু করলো। কিন্তু কি আশ্চর্য, এইডেনের হাতের তালু থেকে সে যখন হাড় আর মাংস টেনে নিচ্ছিল, তখন অসাবধানতাবশত
একটি দাঁতের আঘাতও সে এইডেনের শরীরে লাগতে দিল না। এক অদ্ভুত নিয়ন্ত্রণ আর আনুগত্য এই হিংস্র প্রাণীটির প্রতিটি রক্তবিন্দুতে প্রবহমান। এইডেন শান্ত চোখে তার এই ভয়ঙ্কর সঙ্গীর ভজন দেখল। এরপর পরম মমতার কর্তৃত্বের মিশলে সে প্যান্থারটির বিশাল মাথায় নিজের হাত বুলিয়ে দিল। তার আঙুলগুলো প্যান্থারটির কুচকুচে কালো পশমের ভেতরে ডুবে গেল। ড্রেকোও যেন সেই স্পর্শে সাময়িকভাবে তার বন্যতা ভুলে এক শান্ত বিড়ালছানার মতো শান্ত হয়ে রইল। এই দৃশ্যটি যেমন মনোমুগ্ধকর, তেমনি গা শিউরে ওঠার মতো এক ভয়ানক সত্যের প্রতিচ্ছবি। এই আন্ডারওয়ার্ল্ডের হিংস্রতম জানোয়ারও কেবল এইডেন জায়েদাতের বশ্যত্ব স্বীকার করে। স্মৃতির ধুলোবালি মাখা সেই চিলকোঠার ঘরটি আজ যেন নোভার বুকের ভেতর এক পাথরচাপা কষ্টের জন্ম দিচ্ছে। এই ঘরের প্রতিটি কোণে জানলার গ্রাস করা রোদে আর ঘুণে ধরা কাঠের আলমারিতে তার শৈশবের হাজারো স্মৃতি মায়া ছড়িয়ে আছে। অথচ ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সব ছেড়ে তাকে পাড়ি দিতে হবে এক অজানা দেশে। বিছানার ওপর দাঁড়িয়ে নোভা তার দেওয়ালের সাথে লাগানো পুরনো তাকটি পরিষ্কার করতে শুরু করলো। পরম মমতায় গুছিয়ে রাখছিল তার অতি প্রিয় কিছু জিনিস। ঠিক তখনই তাকের এক কোণ থেকে একটি জীর্ণ থুলো মলিন কাগজের খাম পিছলে তার বিছানার উপর এসে পড়ল। আকস্মিক পতনে খামের ওপর জমে থাকা বছরের পুরনো ধুলো উড়াল দিয়ে নোভার চোখে মুখে আছড়ে পড়ল। উফ! নোভা অস্বস্তিতে চোখ ঘষতে ঘষতে বিছানার উপর বসে পড়ল। কিছুক্ষণ চোখ কষলে নিয়ে যখন ঝাপসা দৃষ্টি পরীক্ষা হলো, তখন সে নিচু হয়ে খামটি হাতে তুলে নিল। খামটি এতটাই পুরনো যে এর রং চটে গেছে, জায়গায় জায়গায় কালচে ছোপ পড়ে আছে। নোভা ভ্রু কুঁচকে খামটি এপাশ ওপাশ ঘুরিয়ে দেখল। এর ওপর কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই, শুধু সময়ের এক গাঢ় প্রলেপ পড়ে আছে। কৌতূহল আর এক অজানা আশঙ্কায় নোভার বুকটা টিপ টিপ করতে শুরু করলো। সে সাবধানে খামের মুখটা খুলল এবং ভেতর থেকে একটি বাস কড়া কাগজ বের করে আনলো। ধুলো ঝেড়ে সে যখন কাগজের বাসটা ধীরে ধীরে খুলল, তখন তার চোখ দুটো বিস্ময়ে স্থির হয়ে গেল। কাগজের বাস খুলতেই সে দেখতে পেল কোনো এক ডায়েরির মাঝে থেকে ছেঁড়া একটি পৃষ্ঠা, যা অতি যত্নে একটি খামের ভেতরে রেখে দেওয়া হয়েছে। পৃষ্ঠাটিতে লেখা, আমি ওকে ভয় পাই, ও আমাদের বাচ্চাকে মেরে ফেলবে। আমি চাই না আমার নোভার কিছু হোক। সে দরজা, সেই চাবি, সেই ঘড়ি, আমি সেই সব কিছুকেই ভয় পাই। তুমি নোভাকে যেতে দিও না সেই দরজার কাছে, ও মেরে ফেলবে আমার মেয়েকে। গল্প দ্য রুটলেস ডিজায়ার। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।